সেই বাচাল বারটেন্ডার অনিককে চাকরি থেকে বরখাস্ত করার পর আরাব কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওর চলে যাওয়া দেখল। এরপর সে সরাসরি তিনতলায় নিজের ব্যক্তিগত স্যুটের দিকে এগিয়ে গেল। দরজার সামনে তার বিশ্বস্ত বডিগার্ড রাজান দাঁড়িয়েছিল। আরাবকে আসতে দেখে সে মাথা নিচু করে সরে গেল। রুমে ঢুকে আরাব দরজাটা ভেতর থেকে ভালো করে লক করে দিল। বেডের দিকে তাকাতেই দেখল রোদেলা অঘরে ঘুমোচ্ছে। ওর শোয়ার ধরন আর ড্রেসের যে অবস্থা, তাতে শরীরের অনেকটা অংশই উন্মুক্ত হয়ে আছে। আরাব বিড়বিড় করে নিজেকেই বলল, আর ওই ছোকরা বলছিল ওকে বাসায় পৌঁছে দেবে। এই অবস্থায় কোনো ছেলে ওকে বাসায় পৌঁছে দিলে সে নির্ঘাত আস্ত একটা গাধা। আরাব জীবনে অনেক মেয়ে দেখেছে, কিন্তু এই মুহূর্তে রোদেলার এই অসংলগ্ন অবস্থা দেখে তার নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে যাচ্ছিল। লাল রঙের স্লিভলেস ড্রেসটা কোমরের কাছে উঠে আসায় রোদেলার শরীরের মাদকতা যেন কয়েক গুণ বেড়ে গেছে। আরাব অনুভব করল তার শরীরের রক্ত গরম হয়ে উঠছে। কিন্তু সে মাতাল মেয়ের সুযোগ নেওয়ার মতো নিজ প্রকৃতির নয়, তাতে কোনো তৃপ্তি নেই। সে বিরক্তি নিয়ে একটা কম্বল রোদেলার শরীরের ওপর ছুঁড়ে দিল। এরপর ফোন তুলে রাজানকে কল দিল। রাজান, আমার রুমে একজনকে পাঠাও। কিছুক্ষণের মধ্যেই পিউ নামের এক তরুণী রুমে এল। সে আরাবের ক্লাবেরই মেয়ে, তবে তার কাজ শুধু ড্রিঙ্কস সার্ভ করা নয়। রুমে ঢুকেই বিছানায় রোদেলাকে দেখে পিউ একটু হকচকিয়ে গেল। স্যার, এই রুমেই, পাশের রুমে গিয়ে সব খুলে অপেক্ষা করো, আমি আসছি। পিউ চলে যাওয়ার পর আরাব রোদেলার পাশে বিছানায় বসল। অবিন্যস্ত চুলের আড়ালে ওর সুন্দর মুখটার দিকে তাকিয়ে আলতো করে হাত বোলাল। মনে মনে ভাবল, আজ তুই বেঁচে গেলি। মাতাল মেয়েদের আমি ছই না। যদিও ও অনেক কটু কথা বলে, কিন্তু ওকে ভোগ করার ইচ্ছাটা আরাব চেপে রাখল। পরদিন বেলা বাড়লে রোদেলার ঘুম ভাঙল। পর্দার ফাঁক দিয়ে আশা করা রোদে চোখে লাগতেই সে চোখ কোচলাল। চারপাশ দেখে তার বুকটা ধক করে উঠল। এটা তো তার অ্যাপার্টমেন্ট নয়। সে এখানে এল কি করে? স্মৃতি হাতড়ানোর চেষ্টা করছিল, এমন সময় বাথরুমের দরজা খোলার শব্দ হল। ক্লিক। রোদেলা দেখল আরাব বাথরুম থেকে বেরিয়ে আসছে। তার পরনে কেবল একটা তোয়ালে। প্রশস্ত বুক আর সিক্স প্যাক থেকে এখনও জলের ফোঁটা গড়িয়ে পড়ছে। ভেজা চুলে ওকে এতটাই পুরুষালী আর আকর্ষণীয় লাগছে যে রোদেলা অজান্তেই ঢোক গিলল। তার শরীরের ভেতরেও যেন একটা শিহরণ খেলে গেল। ওভাবে কি দেখছ? আরাবের গম্ভীর কণ্ঠ রোদেলার ঘোর ভাঙাল। আমি এখানে কেন? রোদেলা আমতা আমতা করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। কাল রাতে তুমি আমার ক্লাবে কি করতে গিয়েছিলে শুনি? মদ খেতে গিয়েছিলাম। কিন্তু রুমে এলাম কিভাবে? আরাব বিছানার পাশের চেয়ারে আইস করে বসল। এক পায়ের ওপর অন্য পা তুলে বসার স্টাইলটা এতটাই মোহনীয় যে রোদেলার হার্টবিট বেড়ে গেল। আরাব মুচকি হেসে বলল, তোমার আমাকে থ্যাঙ্কস বলা উচিত। আমি যদি তোমাকে এখানে নিয়ে না আসতাম, তবে কাল রাতে তুমি ওই পিচ্ছি বারটেন্ডারের বিছানায় থাকতে। রোদেলার গত রাতের কথা ঝাপসা মনে পড়ল। শুধু মনে আছে সে কাউন্টারে বসে ড্রিঙ্ক করছিল, আর অনিক নামের ছেলেটা তার সাথে কথা বলছিল। এরপর সব অন্ধকার। মনে পড়ছে না তো, আমার ভাইদের বউদের বান্ধবী না হলে এই রুম থেকে তুমি এত সহজে বেরোতে পারতে না। তার মানে আপনিও সুযোগ বুঝে আমাকে নিজের রুমে নিয়ে এসেছেন? পুরুষরা সবাই একই রকম। রোদেলা পাল্টা আক্রমণ করল। আরাব এবার উচ্চস্বরে হাসল। রোদেলার চোখের দিকে তাকিয়ে বলল, মাতাল মেয়েদের সাথে বিছানায় যাওয়ার রুচি আমার নেই। আর তোমাকে কেন পেতে চাইব? মুখ ছাড়া তোমার আছেটা কি? রোদেলা অপমানে ঠোঁট কামড়ে ধরল। আরাব যেভাবে মাথা থেকে পা পর্যন্ত ওকে বিচার করল, তাতে ওর পিত্তি জ্বলে গেল। আর আপনার কি আছে শুনি? মেয়েদের ছোট করার অভ্যাস ছাড়া আপনার মধ্যে স্পেশাল কিছু নেই। আপনার মতো পুরুষকে আমি ফ্রিতে দিলেও নেব না। আরাব এবার ওর আরও কাছে এগিয়ে এল। তাই, কিন্তু আমি তো দেখলাম তুমি অপলক দৃষ্টিতে আমার শরীরের দিকে তাকিয়েছিলে। এমনকি এখনও তোমার গাল লাল হয়ে আছে। রোদেলা ধরা পড়ে গিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি বাসায় যাব। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তোমার খিদে পেয়েছে কি না। তুমি উত্তর দিচ্ছ না কেন? খিদে পেয়েছে কি না তাতে আপনার কি? আরাব হুট করে বিছানায় রোদেলার একদম কাছে এসে বসল। রোদেলা পিছিয়ে যেতে গিয়ে প্রায় বিছানা থেকে পড়ে যাচ্ছিল। আরাব ওকে ধরে ফেলল। এখন তাদের মধ্যে দূরত্ব নেই বললেই চলে। রোদেলার হৃৎপিণ্ডের আওয়াজ বোধ হয় আরাবও শুনতে পাচ্ছিল। আরাব রোদেলার থুতনি ধরে নিজের দিকে ঘুরিয়ে আনল। এত বড় বড় কথা বলো, একবার চেখে দেখলে কেমন হয়? রোদেলার নাকে আরাবের আফটারশেভ আর সাবানের ঘ্রাণ ঝাপটা মারল। আমি চলে যাব এখান থেকে।
যাওয়ার চেষ্টা করে দেখতে পারো। এটা কার এলাকা জানো তো? কাল রাতে যে তোমাকে বাঁচালাম, তার বিনিময়ে তুমি আমাকে কিছু দেবে না? রোদেলার চোখজোড়া কেঁপে উঠল। সে নিজেকে শান্ত করার চেষ্টা করল। আমি যদি আমার ফ্রেন্ডদের ফোন করি, তবে কি আপনি আমাকে আটকে রাখতে পারবেন? আরাব তাচ্ছিল্যের হাসি হাসল। করে দেখো। সে রোদেলার ফোনটা ওর দিকে বাড়িয়ে দিল। রোদেলা বুঝতে পারল আরাব ওকে চ্যালেঞ্জ করছে। সে বন্ধুদের দুশ্চিন্তায় ফেলতে চাইল না। মাথা নিচু করে ধরা গলায় বলল, আপনি কি চান বলুন। আরাব আবার চেয়ারে গিয়ে বসল এবং একটা সিগারেট ধরাল। ধোঁয়া ছেড়ে উদাসীনভাবে বলল, নিজেই ভেবে দেখো। রোদেলা অনেকক্ষণ ভাবল। কালকের উপকারের বদলে আরাব কি তবে তার শরীর চায়? সে ভয়ে ভয়ে বলল, ঠিক আছে। একবারই তো, তাই না? রোদেলার গলা কাঁপছিল। নেশার ঘোরে এমন এক অবস্থায় পড়বে সে ভাবেনি। আরাব সিগারেটে শেষ টান দিয়ে রোদেলার দিকে তাকিয়ে হেসে উঠল। তুমি সত্যিই অদ্ভুত। নিজেকে খুব সাহসী ভাবো, তাই না? এরপর আরাব হাত নেড়ে ওকে চলে যাওয়ার ইশারা করল। এখনই এই রুম থেকে বেরিয়ে যাও, নয়তো আমার মতো বদলে যেতে পারে। রোদেলা হকচকিয়ে গেল। সে তো ভেবেছিল আরাব ওর সুযোগ নেবে, কিন্তু ও তো ওকে তাড়িয়ে দিচ্ছে। এই অপমানটা যেন আরও বেশি লাগল। সে যা দিতে চাইল, আরাব তা প্রত্যাখ্যান করল। যাও বললেই তো যাবে না, যাও। আরাব আবার ধমক দিল। রোদেলা নিজের ব্যাগটা নিয়ে উঠে দাঁড়াল। দরজার নব ঘোরানোর আগে ঘুরে তাকিয়ে বলল, এরপর আর কখনো বলবেন না যে আপনি আমাকে হেল্প করেছেন। কারণ আমি শোধ করতে চেয়েছিলাম, আপনিই নেননি। রোদেলা বেরিয়ে যাওয়ার পর আরাব স্থির হয়ে বসে রইল। সেই নিজেও জানে না কেন ও রোদেলাকে ছেড়ে দিল। সাধারণত সে কারো উপকার করলে বিনিময় ছাড়া ছাড়ে না। হয়তো আরশ আর সায়ানের বউদের কথা ভেবেই সে আজ নিজেকে সামলে নিল। শেষ পর্যন্ত মায়ের হাত থেকে রোদেলা বাঁচতে পারল না। অ্যাপার্টমেন্টে ফিরতেই দেখল মা সেখানে বসে অপেক্ষা করছেন। এরপর তাকে বাধ্য করলেন বিকেলে সেই ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য। এমনকি আগের রাতে সে কেন বাসায় ফেরেনি, তা নিয়েও মা তাকে প্রচুর কথা শোনালেন। পরিস্থিতির চাপে পড়ে রোদেলা এখন রেস্টুরেন্টে বসে তন্ময় নামের এক ছেলের সামনে বিরস মুখে বসে আছে, যাকে মা ঠিক করে দিয়েছেন। রোদেলা, তোমাকে সামনাসামনি দেখতে অনেক সুন্দর। আন্টি তোমার যে ছবি পাঠিয়েছিলেন, তার চেয়েও অনেক বেশি লাবণ্যময়ী তুমি, তন্ময় বেশ উৎসাহ নিয়ে বলল। ছবি দেখেই সে রোদেলার প্রেমে পড়ে গিয়েছিল, তাই দেখা করার সুযোগটা হাতছাড়া করেনি। রোদেলার ছোট জবাব। সেখানে বসে থাকাই তার জন্য বড় শাস্তি, তার ওপর এই ছেলের মধুমাখা কথা তার সহ্য হচ্ছিল না। মা তার জন্য যতজন ছেলে ঠিক করেছেন, কাউকেই রোদেলার স্বাভাবিক বলে মনে হয়নি। খাবার টেবিলে আসতেই তন্ময় খুব যত্ন করে রোদেলার প্লেটে খাবার তুলে দিতে লাগল। রোদেলা কথা না বললেও তন্ময় দমবার পাত্র নয়। সে মনে মনে ঠিক করে নিয়েছে রোদেলার সাথে সম্পর্কটা সে এগিয়ে নিয়ে যাবেই, কারণ রোদেলার মায়ের পুরো সমর্থন তার দিকে। বেশি করে খাও রোদেলা, আমি চাই তুমি আরেকটু স্বাস্থ্যবান হও। রোদেলা মনে মনে ভাবছিল, কখন এখান থেকে পালাবে। সারাদিন কিছু না খেলেও এখন তার কিছুই মুখে তুলতে ইচ্ছে করছে না। ছবি দেখেই সে রোদেলার প্রেমে পড়ে গিয়েছিল, তাই দেখা করার সুযোগটা হাতছাড়া করেনি। রোদেলার ছোট জবাব। সেখানে বসে থাকাই তার জন্য বড় শাস্তি, তার ওপর এই ছেলের মধুমাখা কথা তার সহ্য হচ্ছিল না। মা তার জন্য যতজন ছেলে ঠিক করেছেন, কাউকেই রোদেলার স্বাভাবিক বলে মনে হয়নি। খাবার টেবিলে আসতেই তন্ময় খুব যত্ন করে রোদেলার প্লেটে খাবার তুলে দিতে লাগল। রোদেলা কথা না বললেও তন্ময় দমবার পাত্র নয়। সে মনে মনে ঠিক করে নিয়েছে রোদেলার সাথে সম্পর্কটা সে এগিয়ে নিয়ে যাবেই, কারণ রোদেলার মায়ের পুরো সমর্থন তার দিকে। বেশি করে খাও রোদেলা, আমি চাই তুমি আরেকটু স্বাস্থ্যবান হও। রোদেলা মনে মনে ভাবছিল, কখন এখান থেকে পালাবে। সারাদিন কিছু না খেলেও এখন তার কিছুই মুখে তুলতে ইচ্ছে করছে না। ছবি দেখেই সে রোদেলার প্রেমে পড়ে গিয়েছিল, তাই দেখা করার সুযোগটা হাতছাড়া করেনি। রোদেলার ছোট জবাব। সেখানে বসে থাকাই তার জন্য বড় শাস্তি, তার ওপর এই ছেলের মধুমাখা কথা তার সহ্য হচ্ছিল না। মা তার জন্য যতজন ছেলে ঠিক করেছেন, কাউকেই রোদেলার স্বাভাবিক বলে মনে হয়নি। খাবার টেবিলে আসতেই তন্ময় খুব যত্ন করে রোদেলার প্লেটে খাবার তুলে দিতে লাগল। রোদেলা কথা না বললেও তন্ময় দমবার পাত্র নয়। সে মনে মনে ঠিক করে নিয়েছে রোদেলার সাথে সম্পর্কটা সে এগিয়ে নিয়ে যাবেই, কারণ রোদেলার মায়ের পুরো সমর্থন তার দিকে। বেশি করে খাও রোদেলা,
আমি চাই তুমি আরেকটু স্বাস্থ্যবান হও। রোদেলা মনে মনে ভাবছিল, কখন এখান থেকে পালাবে। সারাদিন কিছু না খেলেও এখন তার কিছুই মুখে তুলতে ইচ্ছে করছে না। রোদেলা কোনো উত্তর না দিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে গেল। সে নিজেকে কথা দিল, এটাই শেষ। এরপর মা যদি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন, তাতেও রাজি, কিন্তু এমন পুতুল হয়ে আর কারো সাথে সে ডিনারে যাবে না। আমি খুব বোর্ড রে। এই সেমিস্টার ব্রেকের সময়টা আরও বেশি বিরক্তিকর লাগে। বাসায় ফিরে রোদেলা ফোন করে তিথিকে সব জানাল। আরে, তুই যদি চাস তোর মা এসব বন্ধ করুক, তবে একটা বয়ফ্রেন্ড জুটিয়ে নে। একবার যদি কাউকে দেখাস, তবে আন্টি আর তোকে ফোর্স করবে না। বলা তো সহজ, ভালো ছেলে কি সাগরের অতলে সুই খোঁজার মতো না? তুই আর জেবা লাকি বলে ভালো ছেলে পেয়েছিস, আমার ভাগ্য অত ভালো না। তাহলে এক কাজ করো না, একটা ফেক বয়ফ্রেন্ড জোগাড় কর। কাউকে হায়ার কর তোর বয়ফ্রেন্ড সাজার জন্য। তুই কি নাটক সিনেমা শুরু করলি তিথি? ভার্সিটির স্টুডেন্টকে বয়ফ্রেন্ড সাজার জন্য কে ভাড়া খাটে? আরে আছে, আমি ফেসবুকে একটা পেজ দেখেছিলাম। ওরা ভাড়ায় বয়ফ্রেন্ড সাজে, ঘুরতে যাওয়া, শপিং করা এসবের জন্য। তোর কেসটা হয়তো একটু আলাদা, কিন্তু কথা বলে দেখতে পারিস। আমি লিংক দেব। মজা করছিস না তো? রোদেলা বিশ্বাস করতে পারছিল না এমন কোনো প্রফেশন থাকতে পারে। একদম সিরিয়াস। দাঁড়া, লিংক দিচ্ছি। কিছুক্ষণ পর তিথি ফেসবুকে একটা প্রোফাইলের লিংক পাঠালো। প্রোফাইলের নাম নীল। রোদেলা একটু ঘেটে দেখল এটা সত্যিই একটা পেশা এবং অনেক ভার্সিটি পড়ুয়া ছেলেই হাতখরচ চালানোর জন্য এটা করে। রোদেলা ইনবক্সে মেসেজ দিল এবং 1 মিনিটের মধ্যেই রিপ্লাই এল। আপনারা ঠিক কেমন সার্ভিস দেন? একটু ক্লিয়ার করবেন? জি, আমি ভাড়ায় বয়ফ্রেন্ড সাজি। তবে এটা পার্মানেন্ট কিছু না। ডে বেসিসে, যেমন শপিং, মুভি বা ঘুরতে যাওয়ার সঙ্গী হিসেবে। আমার রেট চার্ট আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার মাকে বিশ্বাস করানোর জন্য যদি কয়েকদিন আমার বয়ফ্রেন্ড সাজতেন হয়, সেটা কি সম্ভব? মানে আমার মা যাতে মনে করেন আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। এটা তো একটু বেশি হয়ে যাচ্ছে। এখানে থার্ড পারসন ইনভলভ হচ্ছে। আমি আগে কখনো এমন কাজ করিনি, পরে প্রবলেম হতে পারে। আমি আপনাকে আপনার তেটের চেয়ে 3 গুণ বেশি টাকা দেব। জাস্ট একবার বা দুবার আমার মায়ের সামনে যেতে হবে। রোদেলা টাকার অঙ্কটা বড় করেই বলল, কারণ সে যেকোনো মূল্যে মায়ের এই বিয়ের চাপ থেকে মুক্তি চায়। ঠিক আছে, কিন্তু আপনার প্রোফাইল দেখে আমার খুব একটা ট্রাস্ট হচ্ছে না। 3 গুণ টাকা দেবেন বলছেন, কথা কি সত্যি? একবার সামনাসামনি দেখা করে কথা বললে ভালো হয়। নীল তাকে একটি লোকেশন পাঠালো। সেটা একটা ক্লাব। রোদেলা ভালো করে তাকিয়ে দেখল, এটা তো আরাভের সেই ক্লাব। উফ, এই লোকটার থেকে কি আমার নিস্তার নেই? সে বিড়বিড় করল। রাত 10টার দিকে রোদেলা সেজেগুজে সেই ক্লাবের সামনে গিয়ে দাঁড়াল। ভেতরে একা যেতে ভয় লাগছিল, তাই বাইরেই নীলের জন্য অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তার ফোনে কল এল। আপনি কোথায়? ওপাশ থেকে ভারী কণ্ঠ শোনা গেল। আমি গেটের সামনে ব্ল্যাক ড্রেস পরে দাঁড়িয়ে আছি। পেছনের দিকে তাকান। রোদেলা পেছনে ফিরতেই দেখল এক লম্বা, শ্যামবর্ণের সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। তার চাহনি খুব তীক্ষ্ণ। আপনিই নীল? রোদেলা নিশ্চিত হতে চাইল। জি, আমি নীল। আপনি রোদেলা তো? জি। চলুন ভেতরে গিয়ে কথা বলি। নীল তাকে ভেতরে নিয়ে গেল। সে আগে থেকেই একটা টেবিল বুক করে রেখেছিল। তারা বসার পর হালকা ড্রিঙ্কস অর্ডার দিল। নীল এর আগে অনেক ক্লায়েন্ট পেয়েছে, কিন্তু রোদেলার মতো সুন্দরী আর কমবয়সী মেয়ে আগে দেখেনি। রোদেলার ছবি দেখে সে ভেবেছিল এটা কোনো ফেক আইডি, কিন্তু সামনাসামনি দেখে সে অবাক হয়ে গেল। রোদেলা, তুমি কোন ইয়ারে পড়ো? সামনের বছর 4th ইয়ার। আপনি? আমিও একই। তাহলে আমরা নাম ধরেই ডাকতে পারি, যাতে আমাদের সম্পর্কটা ন্যাচারাল মনে হয়। ঠিক আছে, কাজের কথা বলি। আমি চাই আমার মাকে জাস্ট বোঝাতে যে আমরা রিলেশনে আছি। রোদেলা সরাসরি কাজের কথা এল। সে এখানে বেশিক্ষণ থাকতে চায় না, পাছে আবার বেশি পান করে গত রাতের মতো অবস্থায় না পড়ে। দেখো রোদেলা, আমরা সাধারণত শপিং বা মুভি ডেটে যাই। কিন্তু ফ্যামিলি ড্রামা সামলানো আমাদের কাজ না। তুমি প্রথম ভার্সিটি স্টুডেন্ট যে এমন অফার দিলে। আমার সত্যিই খুব সমস্যা হচ্ছে মার সাথে। তাই ছাড়া পাওয়ার জন্য আপনার সাহায্য দরকার। নীল রোদেলার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবল। রোদেলার অসহায়ত্ব আর তার অফার করা বিশাল অঙ্কের টাকা, দুটোই তাকে প্রলুব্ধ করছিল। চলবে,
হ্যালো বন্ধুরা, প্লিজ প্লিজ গল্পটা কেমন হয়েছে জানাবে, লাইক কমেন্ট দেবে। আল্লাহ হাফেজ।